যেদিন আবরার ফাহাদকে হত্যা করা হয় নির্মমভাবে, সেদিন আমরা সারা রাত ঘুমাইনি। যে বুয়েটে একজন শিক্ষার্থীকে শিবির সন্দেহে পিটানো হচ্ছে, এই সিসি ফুটেজ কিন্তু গায়েব করতে দেওয়া যাবে না। সেই মিছিলে কিন্তু আসিফ নজরুল স্যার অংশগ্রহণ করেছিলেন। আমিও জেলে ছিলাম দীর্ঘদিন, আমি 11 মাস জেলে ছিলাম। ছাত্রলীগের আধিপত্য ছিল, এই নির্যাতনের শিকার হয়ে আগামী 30 বছর আওয়ামী লীগের রাজনীতি ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। সবচাইতে বেশি জনসমর্থন নিয়ে গঠিত একটা সরকার। সুতরাং এই সরকার যে কোনো সিদ্ধান্ত নিবে, দেশের প্রত্যেকটা নাগরিক এই সিদ্ধান্তের উপর শ্রদ্ধা। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি মেজবা শিমুল। আমাদের সঙ্গে আলোচনার জন্য আজকে উপস্থিত রয়েছেন হাসান আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ এবং কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলেন 2018 সালের। মামুন ভাই, আমরা আসলে এই অনুষ্ঠানে একটি বিষয়ে আলোচনা করি, সেটি হচ্ছে দিনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমরা মোটামুটি বিশ্লেষণ করে থাকি। তো আজকে আমাদের কাছে কয়েকটি বিশ্লেষণমূলক খবর রয়েছে। এর মধ্যে আমরা শুরু করতে চাই 2019 সালের 6 অক্টোবরের আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে। আপনি জানেন যে এই হত্যাকাণ্ডটি আসলে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে ছাত্র রাজনীতির একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল। সেই সময়ে একজন মেধাবী ছাত্রকে রুমে ডেকে নিয়ে মানে সংঘবদ্ধ চক্র পিটিয়ে তাকে হত্যা করেছিল এবং তার অপরাধ ছিল সামাজিক মাধ্যমে ভারত বিরোধী লেখালেখি করা, বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলা। তো এই বিষয়টি নিয়ে একটু আমরা সেই সময়কার যেতে চাই, যে আপনি তো তখন স্টুডেন্ট ছিলেন, ছাত্র ছিলেন। তো ওই সময়কার পরিস্থিতি কেমন ছিল আপনাদের কাছে? কি তথ্য আছে অথবা আপনার সেই সময়কার অবজারভেশন কি ছিল? জি, ধন্যবাদ আপনাকে। শ্রোতা যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। যখন এই আসলে আবরার হত্যাকাণ্ডটি ঘটে, সেটি 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী সময় এবং সেই সময়ে নুসরাত হত্যাকাণ্ডও কিন্তু ঘটে। তো এইখানে এই পরবর্তী সময়ে ছাত্রলীগের একচ্ছত্ব, আধিপত্য এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ করে একমাত্র কোটা আন্দোলনে যে নেতৃত্ব দেয় যে সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, পরবর্তী সময়ে ডাকসুতে বিপি নুরুল হক নূর এবং আক্তার হোসেন, বর্তমানে নাগরিক পার্টির যে সদস্য সচিব, সমাজ সেবা সম্পাদক হিসেবে এই ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে কিন্তু তারা ডাকসুতে জয়লাভ করে। এই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে কিন্তু মোটামুটি তখন আমার মনে আছে যেদিন আবরার ফাহাদকে হত্যা করা হয় নির্মমভাবে, সেদিন আমরা সারা রাত ঘুমাইনি। কারণটা হচ্ছে যে খুব সম্ভবত 3টার দিকে আমাদের কাছে মেসেজ আসে যে বুয়েটে একজন শিক্ষার্থীকে শিবির সন্দেহে পিটানো হচ্ছে। এই খবর আসার পর আমরা বুয়েটে যারা আমাদের পরিচিত ছিল, কোটা আন্দোলনে আমাদের সাথে অনেকে এঙ্গেজ ছিল, তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং সেখানে শিক্ষার্থীদেরকে আমরা পরামর্শ দিই। আমরা প্রথমেই জিজ্ঞেস করি যে এখানে সিসি ফুটেজ আছে কিনা বা বিস্তারিত কি ঘটছে কি না ঘটছে তারা যেন। এবং আপনি এটা জেনে অবাক হবেন যে বুয়েটের যে হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়, এই ঘটনাটি কিন্তু আবরারকে যখন মারা হয় পুরো বুয়েট ক্যাম্পাসে কিন্তু এটি ছড়িয়ে পড়ে রাতের ভিতরেই। এটি কিন্তু আর তখন হাইড থাকে না, সেটি আমরা বিভিন্ন হলে ছড়িয়ে দিই। এবং আমার মনে আছে যে আপনারও মনে থাকার কথা যে সেই সিসি ফুটেজ নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে রাতভর কিন্তু নাটক চলে এবং আমরা শিক্ষার্থীদেরকে বলি এট এনি কস্ট এই সিসি ফুটেজ কিন্তু গায়েব করতে দেওয়া যাবে না। এবং শিক্ষার্থীরা সেটি জব্দ করে। পরবর্তী সময়ে সেই সিসি ফুটেজ মিডিয়ার সামনে আসে এবং দেশের মানুষ আসলে স্তম্ভিত হয়ে যায়। আবরার ফাহাদকে আসলে এই যে আবরার ফাহাদের হত্যাকাণ্ডটি, এটি আসলে আমি বলবো যে ছাত্রলীগের একদম পতনের শেষ পর্যায়ে। পরবর্তী সময়ে ছাত্রলীগ আসলে পঙ্গু হয়ে যায়। ছাত্রলীগের যে শক্তি ছিল, আধিপত্য ছিল, সেটি কিন্তু আসলে বিনষ্টই হয় এই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মাধ্যমে। এর পূর্বেও দেখেছেন আপনারা ডাকসুতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের সময় বিপি নুরুল হক নূর, আমি, রাশেদ খান সহ এখন যে বর্তমানে উপদেষ্টা আছে আসিফ, নাহিদ সহ এরাও যারা আছে, এরাও আমাদের একসময় সহযোদ্ধা ছিলেন, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ছিলেন এরা। আমরা সবাই কিন্তু একসাথে প্রায় 20 থেকে 30 বার মারধরের শিকার হয়েছি ছাত্রলীগ কর্তৃক। তো এই যে আবরার ফাহাদের হত্যাকাণ্ডটা, এটা হচ্ছে পুরো ছাত্রলীগের যে আধিপত্যটা ছিল বিশ্ববিদ্যালয়গুলোকে, এটাকে চ্যালেঞ্জ করে এবং সেখানে কিন্তু আমরা ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলি। বুয়েটের শিক্ষার্থীরা, আমি স্পষ্টভাবে বলতে চাই, 6 তারিখ ভোরবেলা যেদিন আবরার ফাহাদের মৃত্যু নিশ্চিত হয়, আমরা কিন্তু একদম ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি। আমার মনে আছে ফজরের আজানের পরে আমি বের হয়ে গেছিলাম। আমার বাসায় গেট লাগানো ছিল,
এই যে ফজরের নামাজ পড়তে যখন লোকজন বের হয় তখন তারা গেট খুলে দিছে, তখন আমি বের হয়েছি। বের হয়ে আমরা ক্যাম্পাসে অবস্থান নেই। তখনকার সময়ে ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্র দলের অনেকেই ছিল যারা ক্যাম্পাসে, মোটামুটি মেয়েরা ছিল বিশেষ করে ছাত্র দলের। একদম ওই ছবি এখনো আছে, একদম দীপ্তি আছে ওই ছবি। এবং সেই মিছিলে কিন্তু আসিফ নজরুল স্যারও অংশগ্রহণ করেছিলেন, বর্তমান যে উপদেষ্টা আসিফ নজরুল স্যারও কিন্তু অংশগ্রহণ করেছিলেন। বুয়েটের শিক্ষার্থীরা প্রতিবাদ করতে ভয় পেয়েছিল, কিন্তু আমরা তখন বুঝেছিলাম যে বুয়েটের শিক্ষার্থীদেরকে সাহস দিতে হবে। তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 4 থেকে 5 হাজার শিক্ষার্থীর একটা মিছিল, আমরা পলাশী হয়ে আমরা বুয়েটের ভিতরে ঢুকি এবং সেই মিছিল নিয়ে আমরা বুয়েটে অবস্থান করি এবং পরবর্তী সময়ে বুয়েটের শিক্ষার্থী সহ আমরা সম্মিলিতভাবে মিছিল করি। সেখান থেকেই কিন্তু প্রতিবাদ শুরু হয়, আসামিরা গ্রেপ্তার হয় এবং আবরার ফাহাদ ছিল আসলে সত্যিকার অর্থেই একজন সাধারণ শিক্ষার্থীর যে অবস্থান, সেই অবস্থান থেকে সে ভারতের বিরোধিতা, মূলত যে কাজটি ছিল ভারতের পানি বন্টনের যে বিরোধিতা, তিস্তার পানি, তার বাড়ি উত্তর কুষ্টিয়ার অঞ্চলে, তো ওই অঞ্চলে বা যে নদীগুলো আছে ফারাক্কা বাঁধ নিয়ে, এগুলো নিয়ে তার, সে একটা শিক্ষিত ছেলে, সে বুয়েটের মতো জায়গায় সে পড়াশোনা করেছে, সে রাজনীতি দেশ সম্পর্কে সে সচেতন ছিল। সেই সচেতনতার জায়গা থেকে সে দেশ নিয়ে ভেবেছে, কথা বলেছে, যার প্রেক্ষিতে তাকে আসলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে আফসোসের বিষয়, এই যে আসামিরা, এই আসামিদের সাথে আমার দেখা হয়েছিল। আমিও জেলে ছিলাম দীর্ঘদিন, আমি 11 মাস জেলে ছিলাম, এদের সাথে আমার দেখা হয়েছিল। তো এরা দেখলাম যে আমাকে দেখে কেমন জানি আমার সাথে কথা বলতে চায় না, আমাকে এড়িয়ে গেল। তো আমি ইচ্ছাকৃতভাবে ওদের সাথে কথা বলতে গেলাম যে আসলে কেন এই ধরনের একটা ঘটনা ওরা ঘটালো। তো পরে এখানে যে বিষয়টা এদের কাছ থেকে শুনলাম, এটা আসলে অল্প কিছু ছেলেপেলের হচ্ছে, এই যে ছাত্রলীগের অ্যাগ্রেসিভ কিছু ছেলেপেলে ছিল যারা আসলে এটাকে মানে ক্যাশ করে পুঁজি করে, মানে এমন বিষয়টা হতো যে গর্ব ভরে মারতো যে আমি একজন শিবির পিটিয়েছি, এটা তারা প্রচার করতো, মানে এটা জাহির করার জন্য, পদপদবি প্রমোশনের জন্য। এইটাই ছিল আসলে মূল কারণ। 4 থেকে 5 জনই মূলত পুরো ঘটনাটা ঘটিয়েছে। আপনি কি তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখেছেন কিনা ওই সময়? আমি এখন বর্তমানে যখন জেলে ছিলাম বা ওদের সাথে দেখা হয়েছিল, ওরা প্রত্যেকেই এখন নামাজ পড়ে। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেকে দাঁড়িয়ে আছে, কোরআন শরীফ পড়ে নিয়মিত। আমার মনে হয়েছে যে হ্যাঁ, ওদের ভিতরে আসলে অনুতপ্ত ওরা, বয়স কম, অনুতপ্ত। তবে যে রায়টি হয়েছে আজকে, তো সেই রায় হয়েছে, সেই রায়টা হাইকোর্টের রায় হয়েছে, 20 জনের ফাঁসি হয়েছে, 5 জনের যাবজ্জীবন হয়েছে। আমি মনে করি এটি একটি দৃষ্টান্ত, এবং হাইকোর্ট যে রায়টি দিয়েছে এই রায়টি আসলে কার্যকর করা প্রয়োজন। সেই রায়টি কার্যকর হলে যে কাজটি হবে, এই যে জুলাই আগস্টে শেখ হাসিনা যেরকম গণহত্যা চালিয়েছে, এই ধরনের নৃশংসতা পরবর্তী সময়েও আমরাও যদি ক্ষমতায় আসি, গণ অধিকার পরিষদ, বিএনপিও যদি ক্ষমতায় আসে, জামাতে ইসলামও যদি ক্ষমতায় আসে, বা ছাত্রদের নতুন পার্টি নাগরিক পার্টি যদি ক্ষমতায় আসে, এই ধরনের স্পর্ধা যাতে আর কেউ না দেখাইতে পারে, কোনো শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা এবং মানুষের বুকে গুলি চালানো, এই স্পৃহা যাতে কারো ভিতরে না তৈরি হয়। আপনি যেটা বলছিলেন যে ওই সময় আসলে ছাত্রলীগের পতনের শেষ মানে শুরু হয়েছিল, তো তারই কি রেশ পড়েছে 2024 এসে? আপনার কি তাই মনে হয়? এটাই সঠিক। এবারে 24 আন্দোলনটাই হয়েছে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের কারণে। 2018 সালে কোটা বাতিল হয়েছিল, সেই কোটা আবার ফিরে আসলো 24-এ। তার কারণেই কিন্তু এই যে আপনার জুন জুলাইয়ের যে আন্দোলন, সেটি কিন্তু শুরু হয়। এখানে আসলে শুধু রেস্ট না, এটা আল্লাহরই হয়তো কোনো রহমত। কারণটা হচ্ছে আমরা যে স্ট্রাগল করে আজকে যারা উপদেষ্টা হয়েছেন, বা আমরা যারা আছি গণ অধিকার পরিষদ করতেছি, আপনাদের চোখের সামনেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ ছাত্রলীগের আধিপত্য ছিল, এই নির্যাতনের শিকার হয়ে আমরা হলে হলে কিন্তু যে টর্চার সেল ছিল, এটি কিন্তু আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। এবং আমি চ্যালেঞ্জ করে আজকে এখানে বলতে পারি যে ছাত্র শিবির টেক দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে পিটিয়ে বের করে দেওয়ার যে সংস্কৃতি ছিল, সেটি কিন্তু আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। এবং আমরা ডাকসুর পরবর্তী সময়ে এই যে চেঞ্জিংটা বিশেষ করে ডাকসু, 18 কোটা আন্দোলন, 18 সালের নিরাপদ সড়ক আন্দোলন, এই দুটি আন্দোলন এবং পরবর্তী সময় ডাকসু, এই তিনটার প্রক্রিয়াই কিন্তু আজকের এই 24, এটি ধারাবাহিকতা। আমরা জানি যে ছাত্র রাজনীতি হচ্ছে আসলে পরবর্তীকালের মূল রাজনীতির একটা অংশ, কারণ আজকের যারা ছাত্র আগামী দিনে তারা নেতা হবে এবং তারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিবে। তো ছাত্রদের মধ্যে যদি সংস্কার হয় বা এই পলিটিক্স যদি আপনার রিফর্মটা চলে আসে, তাহলে এটা কি জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে না? এখন যে আপনারা বললেন যে টর্চার সেলগুলো আপনারা উৎখাত করতে পেরেছেন,
এটা তো নিঃসন্দেহে একটা ইতিবাচক বিষয়। জি এখন যদি এই শিবির ট্যাগ দিয়ে কাউকে আর হত্যা করা যাতে না হয়, হ্যাঁ, সেই পলিটিক্সটা আপনারা করতে চান, এটা কি আপনারা মনে করছেন যে ছাত্রলীগবিহীন দেশে এটা একটা নতুন ধারার পলিটিক্স বা নতুন ধারার রাজনীতি? হ্যাঁ, এটা আমার কাছে, আমি বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো, আমি ঢাকা ইউনিভার্সিটিতে রেগুলার যাই, যেহেতু আমার বিশ্ববিদ্যালয়, আমি রেগুলার যাই। ওইখানকার এখনকার যে মানে পরিবেশ পরিস্থিতি, খাবারের মান, এটা বলতে হয়, খাবারের মানটা কেন বলতে হয়, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যারা পড়েছি, এমন বিশ্রী খাবার ঢাকা শহরে আর কোথাও ছিল না। ঢাকা ইউনিভার্সিটির যে খাবার, এখন গিয়ে যা দেখছি, পরিবেশ খুবই ভালো, শিক্ষার্থীরা তাদের ন্যায্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে সিট পাচ্ছে, এবং যারা বৈধ স্টুডেন্ট তারাই শুধুমাত্র হলে অবস্থান করতেছে, বাইরে কেউ হলে অবস্থান করতে পারছে না। এবং শিবির টেক দিয়ে এই যে এই সংস্কৃতি কিন্তু থেকে কিন্তু আপনার মনে আছে কিনা, 2018 সালের আপনার 14 এপ্রিল হচ্ছে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে আমাদেরকে ডিবি উঠিয়ে নিয়ে যায় চোখ বেঁধে। তারপর সেখানে যে ট্যাগ দিতে হয়েছিল প্রথম, যে কোটা আন্দোলনের শীর্ষ নেতারা সবাই ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট, এবং তাদের পিতা, যেমন আমার পিতাকে একদম ডিরেক্ট, আমার আব্বা আসলে মুক্তিযোদ্ধা ছিলেন একজন, তো সেই সময় উনি ছাত্রলীগ করতেন একটা সময়, তখন আমার আব্বাকে সরাসরি রাজাকার বানানো হয়। এবং ইত্তেফাকের মতো একটা পত্রিকা, যে ইত্তেফাক স্বাধীনতা সংগ্রামে তার একটা ব্যাপক ভূমিকা ছিল, সেই ইত্তেফাকের হেডলাইন হয় সেদিন যে হাসান আল মামুন কোটা আন্দোলনের আহ্বায়ক, তার পিতা হচ্ছে রাজাকার। এই ধরনের ঘটনাও ঘটেছে। যে এই যে ট্যাগ দেওয়া এবং মুক্তিযোদ্ধাকে রাজাকার বানিয়ে দেওয়া, বা আমরা দেখলাম যে আওয়ামী লীগের যিনি মন্ত্রী ছিলেন ওই সময়কার, তিনিও ছিলেন রাজাকার, এবং তার বিরুদ্ধে অপকর্মেরও প্রমাণ এখন আমরা পাচ্ছি, এবং দর্শন মামলারও তার বিরুদ্ধে এলিগেশন ছিল। জি, তো এই যে মুক্তিযোদ্ধাকে ব্যবহার করা নিজেদের স্বার্থে, এবং পরবর্তী সময়ে এসে কাউকে যদি মতের বিরুদ্ধে যায় তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে তাকে অবদমিত করে রাখা, এই ধরনের পলিটিক্স বা রাজনীতি কি শেষ হতে যাচ্ছে বাংলাদেশে? শেষ হতে যাচ্ছে বলতে আমি শুধু এটুকু বলবো না, এটার মানে পরিসমাপ্তি ঘটেছে। আমরা যতদিন এই জেনারেশন, আমি গতকালকেও একটা টকশোতে বলেছিলাম যে আগামী 30 বছর আওয়ামী লীগের রাজনীতি ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। কেন? এটার কারণটা হচ্ছে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে এবং যাদের সাথে অন্যায়টা হয়েছে, যাদের উপর আওয়ামী লীগ গুলি চালিয়েছে, এই জেনারেশনটা আগামী 30 বছর বাংলাদেশকে লিড দিবে, যার কারণে আওয়ামী লীগের ফেরার পথ টোটালি বন্ধ। 1, 2 নাম্বার হচ্ছে এই যে ট্যাগ দেওয়ার সংস্কৃতি, এটি কেন বন্ধ? এখন তো আপনার কি বলে, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, বাম সংগঠন বা অন্যান্য যারা আছে, এখন মুক্তভাবে ক্যাম্পাসে রাজনীতি করবে তারা। এবং এখন সবচেয়ে বড় যে বিষয়টি, আমরা এই যে মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন রকম, আপনার এই একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এটাকে কিছু গোষ্ঠী তাদের নিজেদের সম্পদ হিসেবে নিয়েছিল, কিছু ভালো মানুষকে তারা রাজাকার বানিয়ে দিয়েছিল। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এবং অলরেডি কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ঘোষণা এসেছেন যে সঠিক নির্ভুল একটি মুক্তিযুদ্ধের তালিকা প্রণয়ন করা হবে, এবং দ্রুত সময়ের মধ্যে এটি করে প্রকৃতপক্ষে আসলে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তাদেরকে যাতে ভবিষ্যতে আর কখনো রাজাকার বানানো না হয়, এটা, এবং কোনো রাজাকারকে যেন আবার মুক্তিযুদ্ধ বানানো না হয়, এই সার্টিফিকেটটা দেওয়া, এটা টোটালি বন্ধ করতে হবে। এটার একটা ফিনিশিং, আমরা অমীমাংসিত যে ইস্যুগুলো ছিল বাংলাদেশের, এইগুলো কিন্তু সেটেল হওয়ার সময় এখন। কারণ এই এন্টারিং গভর্নমেন্টটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার পরে সবচাইতে বেশি জনসমর্থন নিয়ে গঠিত একটা সরকার। সুতরাং এই সরকার যে কোনো সিদ্ধান্ত নিবে, দেশের প্রত্যেকটা নাগরিক এই সিদ্ধান্তের উপর শ্রদ্ধা আছে, সম্মান আছে, এবং সেই সিদ্ধান্ত তারা মেনে নিবে। আর এই যে ট্যাগের রাজনীতি, এটা টোটালি আমি বলতে পারি এটা বন্ধ হবে। ক্যাম্পাসগুলোতে যে মারামারি হানাহানির যে রাজনীতি, এটা কিন্তু অলরেডি বন্ধ। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, প্রতিদিনই বিভিন্ন ছাত্র সংগঠন তাদের সাধারণ শিক্ষার্থীদের কি অসুবিধা হচ্ছে, তারা সেখানে ইফতার বিতরণ করতেছে, কোন শিক্ষার্থী আর্থিক সমস্যায় আছে, কার টিউশন ম্যানেজ করা লাগবে, তারা এখন এগুলো নিয়ে ব্যস্ত। এবং এটাই ছিল আসলে ছাত্র রাজনীতির মূল কাজ। জি, আপনার কথা প্রসঙ্গে একটু আসি, সেটা হলো যে আমি গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গিয়েছিলাম, কয়েকটা হলের জায়গায়। ওইখানকার পরিবেশ, আমি আগেও গিয়েছি, আওয়ামী লীগের সময় গিয়েছি আর কি, তো তখনকার পরিবেশে নিজের মধ্যে একটা মানে সেলফ সেন্সর কাজ করতো, একটা ভয়ের কাজ করতো। কিন্তু এইবার গিয়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে বিভিন্ন হলের সামনে শিক্ষার্থীদের যে অবাধ চলাফেরা, আচরণ, কথাবার্তা, একটা মানে মনে হচ্ছে যে আমি স্টুডেন্ট হয়ে গেছি আবারও। তো আমার কাছে মনে হলো যে এমন বিশ্ববিদ্যালয় দরকার, কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে বা যেখানে ছাত্ররা তাদের মুক্ত চিন্তা অথবা মুক্তভাবে চলাফেরার ক্ষমতা পাবে না,
অধিকার পাবে না, সেটা তো আসলে বিশ্ববিদ্যালয় না, সেটা কারাগার। আওয়ামী লীগের সময় সেটাই ছিল, কারাগারই ছিল। তো আমরা একটু আসি অন্য প্রসঙ্গে। আপনি যেমন বলছিলেন যে এই সরকার স্বাধীনতার পরে সবচেয়ে বেশি জনগণের ম্যান্ডেট নিয়ে এখন ক্ষমতায় আছে। তো একটি প্রসঙ্গে আপনি, সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি জানেন 4 দিনের সফর শেষ করে গেলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, এবং তিনি বাংলাদেশের একটি অমীমাংসিত বিষয়, আপনি যে বলছিলেন যে এখন গভর্নমেন্টের প্রায়োরিটি হচ্ছে দীর্ঘকাল ধরে অমীমাংসিত বিষয়গুলোকে মীমাংসায় নিয়ে আসা। তো আমরা জানি যে বাংলাদেশে যারা রোহিঙ্গা শরণার্থী রয়েছে, বিশেষ করে বাংলাদেশের কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে, বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এখন শরণার্থী শিবির এখন ওইগুলো। তো সেখানে আমরা জানি প্রায় 15 লাখ রোহিঙ্গা বসবাস করছে, এবং বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার আমলে তাদেরকে বাংলাদেশে এন্ট্রান্স দেওয়া হয়। এবং আজকে যুগান্তরের একটি খবর রয়েছে, সেটি হচ্ছে হাসিনার নোবেল পুরস্কারের মোহে দেশের সর্বনাশ। আপনি নিশ্চয়ই সংবাদটি দেখেছেন। তো আমরা জানি যে শেখ হাসিনা তার ক্ষমতার সময়, মানে তার দীর্ঘ 15 বছরের শাসন আমলে অনেক ধরনের তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং তাকে বলা হয় যে তিনি আসলে বাংলাদেশের সমস্ত জ্ঞানী মানুষের ঊর্ধ্বে, সমস্ত সুশীল মানুষের ঊর্ধ্বে, মানে তার উপরে শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, অন্য কোনো সমাজসেবা বলেন, অন্য কোনো মানুষের আসলে কোনো ইয়া ছিল না। তিনি এই ধরনের কাউকে স্পেসও দেন নেই, এবং অ্যাওয়ার্ড গ্রহণের দিক থেকে তিনি আসলে সবচেয়ে পৃথিবীর ভিতরে আলোচিত ব্যক্তি ছিলেন। তো বলা হতে যে নোবেল প্রাপ্তির আশায় তিনি এই নিয়ম নীতি উপেক্ষা করে, আন্তর্জাতিক রেওয়াজ উপেক্ষা করে বাংলাদেশের বর্ডার খুলে দিয়েছিলেন, এবং সেখান থেকে স্রোতের মতো ভেসে এসেছিল রোহিঙ্গারা, যেই রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য একটা সংকট হিসেবে দেখা দিয়েছে। তো আপনি কি মনে করছেন বাংলাদেশের এই সরকার, ইউনূস সরকার যে উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে গত কয়েকদিন আমি দেখলাম সেখানে গিয়ে 1 লক্ষ মানুষের জমায়েত হলো, এবং সেই জমায়েতে 1 লক্ষ মানুষের ইফতার সহ একটা সুশৃঙ্খল জমায়েত আমরা দেখলাম, এবং সেখানে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা তিনি তার নিজস্ব মানে কি বলে মায়ের ভাষায়, আঞ্চলিক ভাষায় তিনি যে তাদের উদ্দেশ্যে কথা বললেন, এটা হৃদয়ে ছুঁয়ে যাওয়ার কথা। আমার কাছে মনে হয়েছে যে আসলে হৃদয় থেকে আসলে পরে এই ধরনের কথা বলা যায়। তো এই সংকট কি আমরা সমাধান করতে পারবো কিনা? জি, ধন্যবাদ। আমাদের প্রধান উপদেষ্টা অলরেডি ঘোষণা দিয়েছেন, ডিক্লারেশন দিয়েছেন যে এবারের রোজা ঈদ নয়, আগামী রোজা ঈদে আমাদের রোহিঙ্গা যে সকল শরণার্থী ভাই বোন আছেন তারা তাদের মাতৃভূমিতে ফিরে যাবেন। এটা কিন্তু খুব একটা চ্যালেঞ্জিং বিষয়, এবং যে কথাটি উনি বলেছেন এটা কিন্তু খুবই কনফিডেন্সের সাথে উনি বলেছেন। তার মানে আপনার এখানে বিষয়টা বুঝতে হবে যে উনি এটার আশ্বস্ত রয়েছেন, বা এর পিছনে কারণও আছে, এই জন্যই উনি এই কথাটি বলেছেন। আর নয়তো উনি এই কথা এখানে বলার কথা না। যেখানে শেখ হাসিনা সরকার দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়েছে এই রোহিঙ্গাদেরকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে দেওয়ার জন্য, মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা আসলে তারা পারে নাই, সেই সক্ষমতা তাদের ছিল না। এখানে সবচেয়ে বড় যে বিষয়টি ছিল, যে হেডলাইনটি যুগান্তর করেছে যে নোবেল প্রাপ্তির আশায় শেখ হাসিনা আসলে যে কাজটি করেছেন, এটি আসলে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যখন রোহিঙ্গারা বাংলাদেশে ইন করে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আমরা দেখেছি যে ছাত্রলীগের ছেলে পেলে তারা মিছিল করেছে, আনন্দ মিছিল করেছে যে তারা নোবেল পাবে শেখ হাসিনা এই জন্য। তো এইখানে তার নোবেলের চেয়েও বড় বিষয় কি ছিল, বিশ্বটাকে যদি আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে আসলে যে দেশেই হোক, কোনো বিপদগ্রস্ত মানুষকে আশ্রয় দেওয়াটা হচ্ছে মানবিক কাজ, এবং জাতিসংঘ এটাকে প্রমোট করে, বা বিশ্বের অন্যান্য যে মানবিক দেশগুলো আছে তারাও কিন্তু প্রত্যেকটা দেশেই কিন্তু শরণার্থী আছে। তো সেই জায়গা থেকে শেখ হাসিনার মূল টার্গেটটি ছিল যে নির্বাচন কি করতেছি বা বাংলাদেশের জনগণের সাথে আমি কি করতেছি এটা ম্যাটার না, আমি যদি কোনোভাবে রোহিঙ্গাদেরকে দেশে আশ্রয় দেই এবং এই ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক যে চাপটা আছে সেই চাপটা কিন্তু আমি রিলিজ করতে পারবো, আমার উপর থেকে আমি রিলিজ করতে পারবো, এবং দীর্ঘমেয়াদী এই দেশকে আমি শাসন করতে পারবো। এখানে ভোটেরও প্রয়োজন নাই, এখানে কি করতেছি আমি না করতেছি বাংলাদেশে এইগুলা বহির্বিশ্ব দেখবে না। বহির্বিশ্ব ওই সিম্পিতির জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে দেখবে যে এখানে রোহিঙ্গারা আছে, ঠিক আছে, শেখ হাসিনা চালাচ্ছে দেশ, চালাক, এই মানুষগুলা তো তার এখানে আশ্রয় পাইছে। কিন্তু তার এখানে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মূল কারণটাই ছিল তার ক্ষমতাকে কেন্দ্র করে, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। তার পরবর্তী সময়ে আমরা যেটি বলবো যে জাতিসংঘের মহাসচিব এসেছেন, এবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এসেছেন, এটা কিন্তু চারটিখানি বিষয় নয়। এবং আমাদের যে অর্থনীতি,
এই অর্থনীতিকে কিন্তু আপনার সামনের দিকে কিভাবে ঘুরে দাঁড়াবে, এই 17 বছর পুরো একটা এই যে একটা বিল্ডিং এটা হঠাৎ করে ভেঙে পড়েছে, এটাকে বিনির্মাণ করতে অর্থনীতি সহ যা পুঁজিবাজার যা কিছু ছিল সবকিছুই তো আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে। সুতরাং এটাকে বিনির্মাণ করতে গেলে বহির্বিশ্বের সহযোগিতা প্রয়োজন। আর এই বহির্বিশ্ব থেকে, বিশ্বের যে কোনো দেশ থেকে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ঋণ আনার সক্ষমতা রাখেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যদি কোনো দেশে যান, সেই দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফিরিয়ে দিবেন এমনটা আসলে আমি কখনো বিশ্বাসই করি না। কারণটা হচ্ছে তিনি আসলে শুধুমাত্র বাংলাদেশের একজন যে প্রধান উপদেষ্টা হয়েছেন, বিষয়টা আসলে এরকম না। তিনি আসলে বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব। সারা বিশ্বেই প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান এবং ওই দেশের বিভিন্ন সাহিত্যিক, কলামিস্ট, মানবাধিকার কর্মী প্রত্যেকের কাছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। সুতরাং আমাদের উচিত এটাকে ক্যাশ করা। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন পর্যন্ত আছেন কাজে লাগানো, এই কাজে লাগিয়ে এই দেশের অর্থনীতিকে একদম মূল জায়গায় নিয়ে আসা এবং অমীমাংসিত যে বিষয়গুলো আছে, রোহিঙ্গা ইস্যু আছে, তারপর আপনার এই যে মুক্তিযুদ্ধ বলেন, অর্থনীতি বলেন, বিভিন্ন ঋণ নিয়ে অবকাঠামোগত যে অমীমাংসিত বিষয়গুলো আছে, এইগুলোকে আসলে আমাদের এখন সামনে নিয়ে আসা এবং এগুলোর পেছনে কাজ করার প্রয়োজন। আপনার কথা তো একটু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই। সেটি হচ্ছে গতকাল রাতে আমার একজন ব্যবসায়ীর সঙ্গে কথা হলো। তিনি বাইরে থেকে মানে আসলে পণ্য আমদানি করেন এবং তিনি বললেন যে আমি ইউনূস সরকারকে ধন্যবাদ দিই এই কারণে যে এখন সীমান্ত সিলগালা করা হয়ে একেবারে সিল মারা আছে। কোনো একটা সিঙ্গেল পণ্য আসতে গেলেই সেখানে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে, যেটা অতীতে ছিল না। অতীতে বিভিন্নভাবে চোরাই পথে যেই যেখান থেকে সরকার রাজস্ব হারাতো। কিন্তু এখনকার সময় যেটা হচ্ছে, বাংলাদেশের সরকার এই খাত থেকে মানে আমদানি রপ্তানি থেকে তারা ন্যায্য যে ভ্যাট ট্যাক্স সেটা পাচ্ছে, যার কারণে অর্থনীতি দিন দিন একেবারে স্ট্রং হচ্ছে। তো আমরা কিন্তু তার দেখছি যে গত এই রমজান মাসে, বিশেষ করে রমজান মাসে বাজার দর আপনি যেটা আমরা দেখি, গত 17 বছরের উন্নয়নের সবক আমরা শুনেছি, উন্নয়নের বিভিন্ন ধরনের গালগল্প শুনেছি, কিন্তু রমজান আসলে পরে সিন্ডিকেটের যে ধাবা ছিল, বিশেষ করে কাঁচা বাজার থেকে শুরু করে সবকিছুতে যে একটা ত্রাহি অবস্থা ছিল, এটা কিন্তু এই বছর নাই। এবং মানুষ স্বাচ্ছন্দ্যে তারা রমজান রোজা রাখতে পারছে, সেহরি ইফতার করতে পারছে এবং বিদ্যুৎ যাচ্ছে না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন যে এই 17 বছর পরে সে যেখানে উন্নয়নের কোনো স্লোগান নাই, উন্নয়নের কোনো আসলে কোন ধরনের কোনো কপচানো নাই, হ্যাঁ, বাহুল্য কথাবার্তা নাই, সেখানে নীরবে একটা জিনিস ঘটে যাচ্ছে, সেটি হচ্ছে সাধারণ মানুষকে স্বস্তিতে বাজারে নিয়ে আসা। দেখুন, 5ই আগস্ট যে ঘটনাটি ঘটেছে, শেখ হাসিনার পতন, এটি কিন্তু আমাদের রক্তের উপর এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল কিন্তু এটি। তো আমাদের চাওয়াটাই কিন্তু আসলে ছিল এটা, আমরা স্বস্তি নিয়ে আসা। এবং এই যে দ্রব্যমূল্যের এই ধরনের ঊর্ধ্বগতি ছিল, আমরা এটা নিয়ে কিন্তু গত বছর বিভিন্ন প্রোগ্রাম করেছি। শুধু আমরা না, বিএনপি সহ, জামাত ইসলাম সহ সবাই এটা নিয়ে আমরা প্রোগ্রাম করেছি। তো আসলে এই সরকার তো আমাদের, সুতরাং এখানে দেশের মানুষকে কিভাবে ভালো রাখা যায়, এটাই হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব। এখানে মাইকিং করে বলতে হবে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন 40 টাকা কেজি হচ্ছে আপনার কি বলে তরমুজ, আর অন্যান্য বছর রোজায় আমরা দেখি 70 থেকে 80 টাকা, একদম সলিড যে হিসাবটা, মানে আপনার খুচরা বাজারে হচ্ছে 70 থেকে 80 টাকা, এটা কিন্তু ছিল, এটা অস্বীকার করার কোনো জো নাই। এরপরে আমি যদি বলি অন্যান্য যে শাকসবজির দাম, এইগুলো কিন্তু একদম ব্যাপক ছিল মাত্রাটা। কাঁচামরিচ আমি পরশুদিন কাঁচামরিচ কিনছি 60 টাকা কেজি। তো 60 টাকা কেজি খুব একটা ঊর্ধ্বগতি না, অনেকদিন যাবে। তো সেই জায়গা থেকে আমার এখন মানুষ কিন্তু স্বস্তি পাচ্ছে এবং এবার যে বিদ্যুৎ যাচ্ছে না, মানুষ কিন্তু, আমরা তো সোশ্যাল মিডিয়ায় তো মোটামুটি ভালো অ্যাক্টিভ থাকি, হ্যাঁ, তো অ্যাক্টিভ থাকলে দেখা যাচ্ছে যে মানুষ বলতেছে, মানে এটা আনন্দের সাথেই বলতেছে যে কোথায় ওই লোডশেডিং এর জননী, হ্যাঁ, সে আজকে কোথায়। কিন্তু এই যে মানুষ এখন তারাবি পড়ছে, আগে মানুষ কি করতো ইচ্ছাকৃত ভাবে, এটি পরিকল্পিত ছিল, মানুষ যখন তারাবির নামাজ পড়তো এই সময়টাতে গ্রাম অঞ্চলে কারেন্ট থাকতো না, কি একটা মানে বিশ্রী অবস্থা। কিন্তু এবার দেখেন, আপনি কোথাও এরকম অভিযোগ শুনবেন না যে লোডশেডিং হচ্ছে। যদি আমি বলবো, এই রাষ্ট্র তো জনগণের জন্য এবং যে সরকারই আসুক সেটা জনগণের জন্যই। আমি যদি আপনার মধ্যপ্রাচ্যের অনেক দেশের কথা বলি, তারা বিভিন্ন দিক থেকে আপনার ট্যাক্স বাড়াচ্ছে, কিন্তু জনগণের যেগুলো মৌলিক চাহিদা এইগুলো তারা ভালোভাবে সার্ভিস দিচ্ছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে যেখানে একদম ফ্রি বিদ্যুৎ দিচ্ছে। কেন দিচ্ছে? মানুষকে আসলে, মানুষের যে মৌলিক যে চাহিদা আছে এটাকে ফুলফিল করার জন্য।
আমরাও যদি আগামী দিনে বাংলাদেশটা যেমন চাই, আমরা এরকম একটা বাংলাদেশেই করতে চাই। ফার্স্ট প্রায়োরিটি যে বিষয়গুলো আছে, বিদ্যুৎ, নিত্যপণ্য, শাকসবজি, এইগুলোকে সহনশীল মাত্রায় রাখা। এই যেমন আমরা কেমন ঘুরে দাঁড়াচ্ছি, এবার আপনি গরুর বাজারে কি এবার 900 টাকা মাংস হয়েছে? এখন শুনেন, কিন্তু গত বছর রোজা ঈদে আপনার মনে আছে কিনা, এই গরুর মাংস নিয়ে কত রকমের যে রং তামাশা হয়েছিল, এবং প্রধানমন্ত্রী পর্যন্ত এই সকল বিষয় নিয়ে উনি কথা বলতেন এবং হাসি ঠাট্টা করতেন। হ্যাঁ, কাঁঠালের রেসিপি, এই কাঁঠালের ভার্গা, উনি আসলে যেটার দাম বাড়তো ওটাকে নাম না কমিয়ে বরঞ্চ মানুষকে বলতেন যে বিকল্প খুঁজে নাও। হ্যাঁ, বিকল্প। আমি কেন বিকল্প খুঁজে নেব? আমি শাকসবজি খাই, আমি ভাতে ভাতে। তাহলে কি জনগণ কি তাহলে এই যে মানে রেসিপির বিকল্প না নিয়ে গভর্নমেন্টের বিকল্প নিয়েছে? হ্যাঁ, গভর্নমেন্টের বিকল্প নিয়েছে, এই জন্যই মানুষের এবার যে স্বতঃস্ফূর্ততা ছিল, হ্যাঁ, তো এটা আসলে খুবই অকল্পনীয় ছিল। মানুষ এইভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামবে এটা আমরা প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু মানুষ দীর্ঘদিনের, বললাম না, অনেক নির্যাতিত মানুষ একত্রিত হয়েছে। মানুষ নির্যাতন, সব দিক থেকে নির্যাতন। মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, মানুষের বাক স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না, কোনো কিছুই না। এভরি সেক্টর একটা ক্যাপচারের ভিতরে ছিল। এই বাঙালি হচ্ছে এমন একটা জাতি, সে কখনোই কেউ তাকে আবদ্ধ করে রাখবে, আধিপত্য দেখাবে তার উপর, এটা বাঙালি কখনো মেনে নেয় না এবং সেটি নেও নাই। জি, সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন আজকে আলোচনা। আমাদের সঙ্গে ছিলেন হাসান আল মামুন। আমরা আলোচনা করলাম আজকের সমসাময়িক বিষয় নিয়ে। আমরা নিশ্চিত আগামীতে হাসান ভাইকে বা মামুন ভাইকে আমরা আবার পাবো। সে সময় অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।